হ্যাঁ, অবশ্যই যে ইসলামিক ব্যাংকে কেন্দ্র করে যেটা হয়েছে তো সেটার অনেক ব্যাখ্যা আছে। না এটা অত্যন্ত এটা বাস্তব সত্য যে ইসলামিক ব্যাংকের উপরে যে অত্যাচার হয়েছে সেটা পৃথিবীর ইতিহাসে হয়তো ব্যাংকগুলো দিকে যদি আমরা তাকাই এই ধরনের অত্যাচার তো মনে হয় না খুব বেশি হয়েছে। মানে এখানে যে লুটপাট থেকে শুরু করে যে এখানে যে যত রকমের অনিয়ম আছে তো সব কিছুরই পরীক্ষাগার ছিল আমার মনে হয় যে ইসলামী ব্যাংক। এখন সেইখান থেকে তো এই অন্তর্বর্তী সরকারের সময় কিছুটা উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু পুরোপুরি যে সবল হয়েছে বা পুনরুদ্ধার হয়েছে বিষয়টা এরকম না। আবার এই সরকারের সময়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নানান ঘটনা এটার কারণে কিন্তু আবার বারবার শিরোনাম হচ্ছে প্রতিদিন এই ইসলামী ব্যাংক এবং সেখানে সচেতন গ্রাহক তারপরে আমানতকারী তো তার বিভিন্ন ব্যানারে কিন্তু এখানে আন্দোলন হচ্ছে। তো এখানে এই বিতর্ক আসলে পিছু ছাড়ছে না। আবার অন্যদিকে আর্থিক যে দুর্বলতা সেটার কারণে দফায় দফায় দুইবার ২,৫০০ করে ৫,০০০ কোটি টাকা দেওয়া হলো এবং এটা একটা চলমান প্রক্রিয়া অবশ্য। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এখানে এটা খুবই একটা মানে স্পর্শকাতর ব্যাংক, এটা আমাদের মনে রাখতে হবে। এবং যেহেতু শাখার সংখ্যা বা এদের যাদের আমানত তারপরে সম্পদ প্রত্যেকটার দিক থেকে এত এত অত্যাচারের পরেও কিন্তু এই ব্যাংক কিন্তু সব দিক থেকে বড়, মানে প্রাইভেট এবং পাবলিক দুটো মিলে। তো সুতরাং এখানে আবার একই সঙ্গে যে ট্রেডিং এবং রেমিটেন্স ইনফ্লো দুইটা জায়গাতে এই ব্যাংক কিন্তু খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো সব মিলিয়ে আমি মনে করি যে এই ব্যাংকে বা যে কোনো ব্যাংক তো সেই জায়গাতে আসলে কোনো ধরনের যে যাতে ইস্যু তৈরি না হয়, অস্থিরতা না হয়, সেই জন্য সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এখানে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের যে দায়িত্ব বিষয়টা এরকম নয়, সার্বিকভাবে আমাদের পরিকল্পনার মধ্যে যে আর্থিক খাত যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাত, তো এই খাতে যেন কোনো বিতর্ক না হয় বা কোনো ধরনের যে বিক্ষোভ এগুলো তো আমরা আসলে দেখিনি আগে সেরকম। তো এখন এই যেগুলো দেখতে পাচ্ছি এবং খুব দ্রুত যদি সমাধান না হয় তাহলে কিন্তু এই অস্থিরতা পুরো আর্থিক খাতে ছড়িয়ে যাবে।